নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজ টপিকের মূল বিষয়বস্তু হলো WBSSC 2025 যে শিক্ষক নিয়োগ হতে চলেছে, সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিহাস বিষয়টিকে আমরা কোথা থেকে পড়া শুরু করব বা কিভাবে পড়ব এবং কিভাবে পড়লে খুব অল্প সময়ের মধ্যে আমরা সিলেবাসটাকে শেষ করতে পারবো, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে তোমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো ইতিহাস। অনেকেই বলেছে দাদা ইতিহাসটা কিভাবে পড়লে খুব ভালো হবে, কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা ইতিহাসটাকে শেষ করতে পারবো, এবং এই ইতিহাসে এসএসসি সংক্রান্ত সিলেবাসটাই কি আছে। দেখো, আমরা কিন্তু অনেকেই দেখেছি ইতিহাসের যে দিকটা নেট সেট সংক্রান্ত, সেই দিকটাই কিন্তু আমরা অনেকেই যখন পড়াশোনা করি আমাদের কিন্তু একটা হিউজ প্রপার নলেজ দরকার হয়। যতই সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং না থাকুক, কিন্তু পরীক্ষাগুলোর কিন্তু ভ্যালু অনেক হিউজ, আমরা বুঝতে পারি সেটা। এজন্য আমাদের অবশ্যই দেখতে হবে যে ইতিহাস বিষয়টা যেমন সহজ, সেরকম ভাবে আমাদের কিন্তু অল্প একটু পরিশ্রম করলে এবং বুদ্ধিদীপ্ত ভাবে যদি আমরা পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে সেটাকে করায়ত্ত করতে পারবো। আর সব থেকে আমাদের প্রথমত দরকার স্মার্ট ওয়ার্ক। আমাদের কিন্তু হার্ড ওয়ার্ক অনেকেই করেছে, আমরা দেখেছি পরীক্ষার ক্ষেত্রেও এবং একাডেমিক লাইনেও কিন্তু অনেকে স্মার্ট ওয়ার্ক করেও কিন্তু 90% অ্যাবাভ নাম্বার নিয়ে পাস করেছে, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো। এছাড়া আমরা গ্র্যাজুয়েশনেও দেখেছি অনেকে ইতিহাসে খুব ভালো ভালো স্কোর করতে। তো এই ক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে রাখি, এই ইতিহাস বিষয়টা তোমরা এসএসসির জন্য কিভাবে শুরু করবে এবং কিভাবে সম্পূর্ণ সিলেবাস শেষ করবে। আমি প্রথমেই তোমাদের বলি যে আমরা প্রথমেই দেখতে পারবো যে সিন্ধু বা হরপ্পা সভ্যতা, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এর মধ্যে আমরা যদি দেখি সিন্ধু এবং হরপ্পার যে দুটো পার্ট, এই পার্ট দুটো সম্পর্কে কিন্তু আমাদের সামান্য বেসিক একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। খুব গভীরতা থেকে প্রশ্ন এখানে আসে না, এবং নেট সেট সংক্রান্ত যে ধরনের প্রশ্ন আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, অবশ্যই আমাদের এক্ষেত্রে একটু পড়তে হবে, পরিশ্রম করতে হবে। কেননা দীর্ঘ 8 বছর পর আবার পরীক্ষা হচ্ছে, তাই আমাদের কম্পিটিশন কিন্তু একটু বাড়বে। তাই অবশ্যই আমাদের নিজেদেরকে কিন্তু মানসিকভাবে পরিশ্রম করতে হবে। আর মানসিকভাবে যদি আমরা পরিশ্রম করতে পারি, তাহলে সফলতা কিন্তু ধরাশায়ী হবেই। তাই এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই অবশ্যই সিন্ধু এবং হরপ্পা সভ্যতা যখন তোমরা পড়া শুরু করবে, অবশ্যই সেটা মাথায় রাখবে, এর যে বেসিক কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করতে হবে। সিন্ধু বা হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করলো, এগুলি কোন নদীর তীরে অবস্থিত, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখান থেকে কোন জায়গায় হাতির দাঁত পাওয়া গেল, এই জিনিসটা কোথায় জাহাজ ঘাটা বা বন্দরের নিদর্শন ছিল, এই যে সামান্য মূল মূল টপিক গুলো, অথবা কোথায় ঘোড়ার নিদর্শন পাওয়া গিয়েছে, কোথায় হাতির দাঁত, যেটা আমি বললাম আগেও, এই দিকগুলো কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। আরেকটা হলো বেসিক কনসেপ্ট, যে হরপ্পা সভ্যতার আবিষ্কার বা হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা, এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। বিশেষ করে হরপ্পার টাউন প্ল্যানিং যে একটা কনসেপ্ট রয়েছে, সেটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। অবশ্যই হরপ্পার পতনের কারণটা আমাদের দেখতে হবে, কারণ এই পতন নিয়ে অনেক ডিবেট রয়েছে, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো অবশ্যই আমি যদি বলি আমাদের এসএসসি 2025-এর যে আমরা ইতিহাসের শুরু করব মূল টপিক থেকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রথমেই সিন্ধু বা হরপ্পা সভ্যতা, এটাকে কিন্তু একটু পুঙ্খানুপুঙ্খভাবে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। খুব বেশি আমরা পড়বো না, বুঝে বুঝে অল্প একটু শর্ট বা কি আকারে নোটস বানাবো আমরা, ছোট ট্রিক্স করে, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তারপর আমরা দেখব যে খ্রিস্টীয় ষোড়শ শতকে যে ষোড়শ মহাজন পদ, সেই ষোড়শ মহাজন পদের মধ্যেও কিন্তু সেখানে যে 16টা মহাজন পদ ছিল, অবশ্যই সেগুলো আমরা একবার রিডিং কনসেপ্ট ক্লিয়ার করে নেব। তারপরে কিন্তু বেছে বেছে আমরা 3-4টে টপিককে ভালো করে পড়বো। যেমন ধরো দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম, যেমন ব্রিজি ও মল্ল। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদ অসমক, গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই যে বেসিক মূল কনসেপ্ট গুলো, এগুলো কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। এছাড়াও এর পাশাপাশি কিন্তু আমাদের বৌদ্ধ, জৈন ধর্ম এবং আজীবিক ধর্ম, এটা কিন্তু একটা খুব ভালো একটা টপিক। এই টপিকটা আমাদের সবসময় কাজে লাগবে, এই টপিকটা কিন্তু আমাদের পড়তেই হবে। যেমন বৌদ্ধ যখন পড়বে তখন অবশ্যই গৌতম বুদ্ধ তো পড়তেই হবে, সেই সঙ্গে আমাদের পড়তে হবে যে 4টে যে সম্মেলন হয়েছিল বৌদ্ধদের, কবে কোথায়, সেই সময় সভাপতিত্ব কে করেন, সেই সময় রাজা কে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। এর পাশাপাশি আমাদের জৈন ধর্ম যখন আমরা পড়বো, তখন জৈন ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে জৈন ধর্ম কবে প্রতিষ্ঠিত হয়, কে প্রথম জৈন ধর্মের উত্থান ঘটিয়েছিলেন, এই যে ঋষভদেব বা ঋষভনাথ। তারপরে জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর কে ছিলেন, 23তম তীর্থঙ্কর, 24তম তীর্থঙ্কর, মহাবীরের সম্পর্কে, তার জন্ম কোথায়, পিতার নাম, এই বিষয়গুলো। আর এর পাশাপাশি কিন্তু আমরা এটাও পড়বো আজীবিক ধর্ম, এটাও আমরা সামান্য একটু দেখে রাখবো। এই বিষয়গুলো যদি আমরা হালকা করে একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখি, তাহলে কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ বেস টাইপের প্রশ্ন হবে, তাহলে কিন্তু উত্তরগুলো করতে আমাদের খুব সুবিধা হবে। এরপরে আমরা যদি আসি যে মৌর্য শাসন ব্যবস্থা,
এটাকে যদি আমরা 2-3টে পার্টে ভাগ করে নিই তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। কেমন পার্টে? কারণ এক্ষেত্রে আমরা বলতেই পারি যে প্রথমে যদি মৌর্য সাম্রাজ্যের আমরা দেখি, কে কবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তার সম্পর্কে একটু পড়ে নিলাম, অর্থাৎ রাজাদের কীর্তি, মৌর্য রাজারা কারা কারা ছিলেন তাদের সম্পর্কে ডিটেলসে অল্প অল্প করে পড়ে নিলাম। তারপরে আমরা বললাম যে মৌর্য প্রশাসন ব্যবস্থা, এই পার্টটাকে আমরা আলাদাভাবে ভাগ করলাম। আর তার পাশে যদি আমরা পড়ি যে মৌর্যদের সময়, সেই সময় কি শিল্প বা স্থাপত্য সৃষ্টি হয়েছিল সেই জিনিসগুলো আমরা যদি পড়ি তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এটা যেমন ভাগ করলাম, ঠিক এর পাশাপাশি আমরা গুপ্ত সাম্রাজ্যকে এইভাবে ভাগ করতে পারি। কেমন? কারণ গুপ্ত সাম্রাজ্যকে কিন্তু আমরা প্রাচীন ভারতে কিন্তু স্বর্ণযুগ বা সুবর্ণ যুগ বলা হচ্ছে গুপ্ত যুগকে, কারণ এই যুগে এত কিছু হয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই এই যুগেরও যদি আমরা দেখি, এই যুগের প্রথমে রাজাদের যে টপিক গুলো আছে, যে পার্ট গুলো আছে, যে এতজন রাজা রয়েছে তাদের রাজাদের সবাইকে কিন্তু আমাদের প্রথমে একটু ডিটেলসে পড়তে হবে। এবার আমাদের কিন্তু সব পড়তে হবে না, এটাও মাথায় রাখতে হবে। বিশেষ বিশেষ রাজা যেমন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে হবে। আর কার সময় কি হয়েছিল, গুপ্ত যুগের মুদ্রা অবস্থাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হবে। কোন রাজা কোন মুদ্রা আবিষ্কার করেছিলেন। এছাড়া আমাদের আরেকটা খুব ভালো জিনিস আছে, কোন রাজা কোন রাজ্যগুলো জয় করেছিলেন, সেই রাজ্য জয়গুলো পড়তে হবে। এছাড়াও মৌর্য যুগের মতো আমাদের কিন্তু গুপ্ত যুগেও তাদের যে প্রশাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এছাড়াও কিন্তু গুপ্ত যুগে আমরা দেখি প্রচুর সাহিত্যিক, প্রচুর বিজ্ঞানী সেই সময় জন্ম হয়েছিল, তাদের সম্পর্কে কিন্তু আমাদের একটু ডিটেলস পড়তে হবে। বিশেষ করে ধরো কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, এগুলো আমাদের নর্মাল একটা বেসিক কনসেপ্ট, যেগুলো চরক সুশ্রুত, আমাদের এগুলো ক্লিয়ার করতেই হবে। কনসেপ্টটা এইগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু প্রশ্ন করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর এছাড়াও আরেকটা মূল টপিক যেটা আছে আমাদের বাংলার পাল ও সেন যুগ। বাংলার পাল ও সেন যুগে তোমরা অবশ্যই পালদের রাজাদের প্রথমে একটু ডিটেলস পড়ে নিলে, রাজাদের পাশাপাশি কোন রাজা কোন বিহারটার প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু পড়ে নিলে। তার পাশাপাশি পাল যুগের শ্রেষ্ঠ যে আমরা জানি দুজনের নাম দিমান ও বিৎপাল। এছাড়াও আমরা সেন যুগে যখন যাব, যে সেনরা রাজধানী কোথায় স্থাপন করে, 3-4 জন সেন রাজা, যেমন বল্লাল সেন, তিনি বাংলায় কৌলিন্য প্রথা আবিষ্কার করেন, তার গ্রন্থ দানসাগর অদ্ভুত সাগর, তার পুত্র লক্ষণ সেন, তার সম্পর্কে একটু পড়তে হবে। তার রাজধানী কোথায় ছিল, এগুলো কিন্তু আমাদের বেসিক একটা কনসেপ্ট, এগুলো ক্লিয়ার করতেই হবে। এই জিনিসগুলো আমরা এই সময়, যেমন একজন বিখ্যাত স্থাপত্য তথা ভাস্কর্য শিল্পীর নাম ছিল শূলপাণি বা শূল্যপাণি। এই জিনিসগুলো আমাদের একদম ছোট ছোট করে আমরা যদি সব টপিক গুলোকে, বিশেষ করে যে আমাদের পার্ট গুলো আছে অধ্যায় ভিত্তিক, সেগুলোকে যদি আমরা ছোট ছোট টপিকে ভাগ করে নিয়ে আমরা যদি পড়ি, অবশ্যই কিন্তু তাহলে আমাদের প্রাচীন ভারতের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সেটা কিন্তু আমরা যদি সপ্তাহ বা মাস ভিত্তিক ভাবে করি, তাহলে অবশ্যই আমাদের যে পরীক্ষাটা হবে সেপ্টেম্বরে, তার আগে কিন্তু আমাদের বেসিক সব কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং সবকটা টপিক বা সম্পূর্ণ সিলেবাসই কিন্তু আমাদের পূরণ হয়ে যাবে। তাই আমি পরবর্তী দিনে চেষ্টা করব তোমরা কিভাবে সুলতানি যুগ আর মুঘল যুগ একসাথে পড়ে মধ্যযুগের ইতিহাসটাকে খুব অল্প সময়ে শেষ করতে পারো। আর এছাড়াও তোমরা মধ্যযুগের যে ইতিহাসটা রয়েছে সুলতান এবং মুঘল যুগ, সেটা কিভাবে খুব শর্ট ট্রিক্স আকারে মনে রাখতে পারবে, তাদের ক্রোনোলজি, তাদের রাজত্বকাল, তাদের সাল, তাদের যে বিভিন্ন সমাধি, এই বিষয়গুলো, এগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের বলে দেবো। আর এছাড়াও পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে আধুনিক যুগ সম্পর্কেও তোমাদের সেম এরকম ভাবে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।